হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রকাশ সাহা। ওয়েলকাম টু মাই ডিজিটাল ইংলিশ চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের বিষয়। তো সেটা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জ করার সময় অনেকেই নামটাই শুনে ভয় পায়। তো আপনারা যখন আমার ভিডিওটা দেখছেন তো সেই ভয় আর থাকবে না। তার আগে একটা কথা বলি যে ন্যারেশন চেঞ্জ শেখার আগে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো মতো একটু আইডিয়া থাকতে হবে বা ভালো মতো একটু জানতে হবে। তো যদি টেন্স সম্পর্কে না ধারণা থাকে তো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে টেন্সের বিষয়ের উপর টিউটোরিয়ালটি দেখার পর তারপরে এই টিউটোরিয়ালটি দেখো, নয়তো এই ভিডিওটি দেখে আপনার কোনো লাভ হবে না। আজকে আমি আপনাদের দেখাবো 5টা সেন্টেন্সের উপর বেস করে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো সেই 5টা সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই 5টা সেন্টেন্সকে উপর বেস করে আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। তো প্রথমত সেই 5টা সেন্টেন্সকেই আমাদেরকে চেনার পদ্ধতি বের করতে হবে। অর্থাৎ 5টা সেন্টেন্সকে একটা ভিড়ের প্যাসেজের মধ্যে থেকে যতক্ষণ না আমরা 5টা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে চিনতে পারবো, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অবজেক্টিভ সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ততক্ষণ আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমাদের ন্যারেশন চেঞ্জ করার আগে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হবে, যে ডিরেক্ট ন্যারেশনটা দেওয়া হবে সেটাকে আমাদেরকে চিনতে হবে যেটা কোন সেন্টেন্সে আছে। তারপরে সেই সেন্টেন্সের রুলস অনুযায়ী, অর্থাৎ সেই সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার প্রসেস অনুযায়ী সেটা আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে হবে। তো চলো দেখি আমরা খুব সহজে কিভাবে সেই 5টা সেন্টেন্সকে চেনার প্রসেস মনে রাখা যায় বা খুব তাড়াতাড়ি চিনতে পারি। দেখো, তো এই 5টা সেন্টেন্সকে আলাদাভাবে চেনার জন্য আমাদেরকে কয়েকটা চিহ্ন মনে রাখতে হবে। তো সেই চিহ্নগুলো এবং কয়েকটা শব্দ মনে রাখতে হবে যে কোনটা কোন সেন্টেন্স। তো প্রথমে আমি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের শেষে ফুল স্টপ থাকে, ঠিক আছে। অবজেক্টিভেরও বাক্যের শেষে ফুল স্টপ থাকে, ইম্পারেটিভেরও বাক্যের শেষে ফুল স্টপ থাকে। তাহলে এই শব্দগুলোকে কিভাবে চিনতে পারবো? 3টাতেই তো শেষে ফুল স্টপ, কিন্তু ইম্পারেটিভে দেখো লেট, তারপর হচ্ছে ভার্ব, ডু নট ভার্ব বা প্লিজ, এগুলো দিয়ে শুরু হয়। তাহলে লেট দিয়ে আমাদের শুরু হতে পারে, ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হতে পারে, যেরকম গো, কাম, স্পেক, এই ধরনের ভার্বগুলো দিয়ে শুরু হতে পারে। আবার একটা নেগেটিভের ক্ষেত্রে সেটা ডু নট ভার্ব দিয়ে শুরু হতে পারে, আর প্লিজ দিয়েও অনেক সময় শুরু হয়, তবে আবার অনেক সময় প্লিজটা শেষেও থাকতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদেরকে লেট দেখতে হবে যে লেট আছে কিনা, তারপর হচ্ছে যে সেখানে ভার্ব আছে কিনা, ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হচ্ছে কিনা, এই সব শব্দগুলো দিয়ে শুরু হতে পারে। লেট দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু নট ভার্ব দিয়ে শুরু হতে পারে বা প্লেস দিয়ে শুরু হতে পারে। কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স কিন্তু আলাদা কিছু দিয়ে শুরু হয়। সেখানে হচ্ছে যে লং অথবা মে, মে, এগুলো দিয়ে শুরু হয়। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স শুরু হচ্ছে লং শব্দটা দিয়ে বা মে শব্দটা দিয়ে, কিন্তু শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে। ঠিক একই রকম ইম্পারেটিভের ক্ষেত্রেও গেল যে শেষ হলো ফুল স্টপ দিয়ে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের এবার কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু হয়, শেষ হয় ফুল স্টপ দিয়ে। অ্যাসার্টিভে পেলাম যে সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে। তো এবার আসছি আমি ইন্টারোগেটিভ, বাক্যের শেষে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাহলে আমরা এখানে একটা বিকল্প জিনিস
সাইন পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা একটা বিকল্প সাইন পেলাম, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা আমরা বিকল্প পেলাম। তাহলে একমাত্র এই তিনটার পরে পেলাম একটা বিকল্প সাইন, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তারপরে দেখো এক্সক্লেমেটরির বাক্যের শেষে বিস্ময় চিহ্ন থাকে। তাহলে এই নিচের দুটো দিকে আমরা যদি দেখি ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভের সময় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হচ্ছে, আর এক্সক্লেমেটরির সময় শেষ হচ্ছে বিস্ময় চিহ্ন দিয়ে। তাহলে এই দুটো আলাদাভাবে চিনতে পারলাম। আর এই দুটো তিনটা শেষ হচ্ছে আমাদের ফুল স্টপ দিয়ে, আর শুরু হচ্ছে কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে। তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে সেন্টেন্স চেনার প্রসেস। এটাকে একবার যদি ভালো করে দেখো তাহলে বলে সেটা মনে থেকে যাবে, আর বাক্যগুলো আমরা খুব তাড়াতাড়ি ইজিলি চিনে ফেলবো। তো এরপরে আমি আসছি যে ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, বা কোন কোন পদ্ধতিতে ন্যারেশন চেঞ্জ করতে হয়, তো সেই প্রসেসগুলো এবার আলোচনা করছি। এরপরে দেখো যে ন্যারেশনকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশনকে আমরা দুটি ভাগে ভাগ করি। তো এটা আমি আগে বলি যে ডিরেক্টটা কি আর ইনডিরেক্টটা কি। একটা এক্সাম্পল দেখো, যে এখানে দেখো যে রতন সেড আই অ্যাম এ গুড বয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্ট একটা কমা চিহ্ন রয়েছে একটা অংশ, আর একটা অংশ রয়েছে যে আই অ্যাম এ গুড বয়। এটা হলো আমাদের ডিরেক্ট ন্যারেশন। তো এটাকেই আমাদেরকে পরিবর্তন করতে হয় ইনডিরেক্ট ন্যারেশনে। তো ইনডিরেক্ট ন্যারেশন কোনটা সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এটা হবে এরকম, রতন said that he was a good boy. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রতন সেড দ্যাট হি ওয়াজ এ গুড বয়। তো এখানে কিন্তু আমাদের কোনো আর সেই কমা চিহ্ন বা ইনভার্টেড চিহ্নগুলো আমাদের নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্টে আমরা পাচ্ছি কমা এবং ইনভার্টেড শব্দগুলো, চিহ্নগুলো, কিন্তু ইনডিরেক্টের সময় আমরা সেগুলো আর পাচ্ছি না। তাহলে আমাদের এটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর এটা হলো আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি ডিরেক্ট আর ইনডিরেক্ট ক্লিয়ার। এরপরে দেখো যে ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করি। এখানে ডিরেক্টকে দেখো দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং ভার্বটাকে আমরা শর্টকাট বানাবো, সেটা হচ্ছে যে আরভি, অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং স্পিচের ফুল ফর্ম হচ্ছে আরএস। তাহলে আমরা পেলাম আরভি আর আরএস, শর্টকাট বানিয়ে নিলাম সেটাকে যে আরভি আর আরএস। আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, আর আরএস অর্থাৎ রিপোর্টিং স্পিচ। তাহলে এবার রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্বটা কি সেটা দেখবো। তো আগের উদাহরণটাই আমি দিচ্ছি, দেখো যে রতন said I am a good boy. তাহলে এখানে দেখো দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে রতন সেড, এটা হলো আমাদের আরভি, আর একটা হচ্ছে যে আই অ্যাম এ গুড বয়, এটা হচ্ছে আরএস, অর্থাৎ এটা হলো আমাদের রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ আমরা চিনতে পারছি ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে। তো এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আরএস অর্থাৎ রিপোর্টিং ভার্ব, আর কমা চিহ্নের আগে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আরভি। এরপরে আমরা ন্যারেশন চেঞ্জটা কিভাবে করছি সেটা দেখাবো। দেখো, তো ন্যারেশন চেঞ্জের 1 নম্বর সূত্র অনুযায়ী যেটা বলা হচ্ছে যে আরভি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আরভি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আরএস এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আরএস যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে, কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। দেখো
তাহলে এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি যে বিমল says I am okay. তাহলে এটা হচ্ছে আমাদের আরভি, এটা হচ্ছে আমাদের আরএস। তাহলে আরভিটা আমাদের কোন টেন্সে আছে? আরভি আছে প্রেজেন্ট টেন্সে। এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম। তো দেখো আরভি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে দেখো প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে। আচ্ছা কি বলছে থাকলে গেলে? তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে আরএস আমাদের এটার কিন্তু কোনো টেন্সের পরিবর্তন করতে পারবো না। যেহেতু এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে রাখতে হবে আই অ্যাম ওকে, আই অ্যাম ওকে। এখানে আই অ্যাম ওকে এটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা পরিবর্তন করবো সেটা দেখো যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী এটাকে এই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসে বলা হয়েছে যে সে থাকলে সেই হয়, আর সেড টু থাকলে সেটা টোল হয়ে যায়, কমার পরিবর্তে দ্যাট বসে, আর বাদ বাকি সম্পূর্ণ মানে যেগুলো পরিবর্তন করতে হয় সেগুলো পরিবর্তন করতে হবে। এখানে দেখো তাহলে সেটা সেইস থাকবে, সেইস থেকে শুধু কমার পরিবর্তে দ্যাট বসাবো। তারপরে দেখো এই আইটা কে? বিমল বলল আই অ্যাম ওকে, তাহলে এই আইটা কে? আইটা নিশ্চয়ই বিমল। তাহলে এখানে আমরা বসাতে পারি বিমল, এটা ব্র্যাকেটে রাখলাম। আর বিমলের প্রোনাউন হচ্ছে যেহেতু থার্ড পারসন তাই হি, তাহলে হি ইজ ওকে। তাহলে এইভাবে আমাদেরকে ফার্স্ট রুলস অনুযায়ী পরিবর্তন করতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে। এরপর আসছি আমি সেকেন্ড রুলসের কথা। সেকেন্ড রুলসেরটা দেখো, তো সেকেন্ড রুলসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আরভি যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও কিন্তু আরএস যেই টেন্সে থাকুক না কেন সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পরিবর্তন করতে পারবো না। তো দেখো সূত্র অনুযায়ী যেটা বলা হলো, একটা এক্সাম্পল নিই তারপরে আমরা সেটা অ্যানালাইসিস করি। যে তাহলে এখানে দেখো এটা হচ্ছে আরভি আর এটা হচ্ছে আরএস। তাহলে আরভি আছে ফিউচার টেন্সে, তাহলে আমাদের এখানে সেকেন্ড সূত্র অনুযায়ী বলা হয়েছে যে আরভি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে এটা ফিউচার টেন্সে আছে, একটা সূত্র মিলল। তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমাদের যে এই যে আরএসটা এটার কিন্তু আমরা কোনো টেন্সে পরিবর্তন করব না। এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টেই রাখবো, পাস্টেও করবো না, ফিউচারেও করবো না। দেখো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে সেক্ষেত্রে আমাদের সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসকে ফলো করে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কমল উইল সেটা সেই থাকবে, কমার পরিবর্তে দ্যাট। আইটাকে এই আইটা হচ্ছে কমন, কমন নিজেই বলছে আমি একজন টিচার, তাহলে সেখানে এখানে হি বসাবো, ব্যাখানে কমন বসাতেও পারো। তারপরে দেখো হি এর পরে কি হয়? ইজ এ টিচার। তাহলে এইভাবে করে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, মানে এই প্রাথমিক সূত্রগুলোকে ফলো করতেই হবে, না হলে কিন্তু ন্যারেশন চেঞ্জ অবশ্যই ভুল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের শেয়ার করবেন, কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আরও ইংরেজি বিষয়ের উপর টিউটোরিয়াল পাওয়ার জন্য, রাইটিং স্কিলের উপর পাওয়ার জন্য এবং নতুন পদ্ধতিতে বা খুব সহজ পদ্ধতিতে ইংরেজি গ্রামার শেখার জন্য এবং রাইটিংয়ের ফরম্যাট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।